নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। আমার চলচ্চিত্র জীবন শুরু করেছি কৃষ্ণনগর থেকে। এখানে হাভেলি থেকেই আমার প্রথম ছবির শুটিং করি এবং তাতে সাফল্যও পাই। তাই আমি নির্বাচনে লড়তে কৃষ্ণনগরকেই বেছে নিয়েছি। মঙ্গলবার কৃষ্ণনগরে এসে এভাবেই তার জীবন নাট্যের দ্বিতীয় অধ্যায়ের সংলাপ শুরু করলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। প্রার্থী ঘোষণা হওয়ার পর এদিনই প্রথম তিনি কৃষ্ণনগরে আসেন। ওঠেন তার পছন্দের হোটেল হাভেলিতে। সেখানে আগে থাকতেই প্রচুর সংখ্যক দলীয় সমর্থক উপস্থিত ছিলেন পতাকা হাতে। তারা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। হোটেলে এসে পৌঁছানো মাত্র দলের বেশ কিছু পদাধিকারী তাকে ফুল মালায় স্বাগত জানান। ছিলেন কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান শিবু চৌধুরী। কৌশানী তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেন, আপনি আমার বাবার মতো, আপনি যেমন নির্দেশ দেবেন সেইভাবেই আমি চলব। এরপর সমর্থকদের সাথে খেলা হবে স্লোগানও দেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি সব প্রশ্নের উত্তর দেন। একই সঙ্গে তাকে প্রার্থী করার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন অবনী মোহন জোয়ারদার। তাঁর মৃত্যুর প্রেক্ষিতে ওই আসনে এবার কৌশানীকে প্রার্থী করেন দলনেত্রী। যদিও তাঁকে প্রার্থী করায় কৃষ্ণনগরে দলের অভ্যন্তরে অসন্তোষও দানা বেঁধেছে। এদিন সেসব প্রশ্নের উত্তর কৌশানী দেন বিচক্ষণ নেত্রীর মতোই। যে যতই কেউ বিরোধিতা করুক, অন্তত এখান থেকে কৌশিকী মুখার্জিকে কেউ হারাতে পারছে না। আমার বাবার মতন উনি আজকে এখানে উপস্থিত, আর ওনার হাত আমার মাথার ওপর আশীর্বাদে রয়েছে। আমার এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না। বাকিদের মন জয় করতে এসেছি, জয়ী হয়ে যাব। আপনি হচ্ছে অভিভাবক, আমি হচ্ছে এখানে স্টুডেন্ট, আমি শিখবো পুরোটা। একটু দেখি না, প্রেসের যারা বাইরে, তারা প্লিজ প্রেসের বাইরে যারা আছে তারা চলে যান না, একটু প্লিজ প্রেসের বাইরে চলে যান। হোটেল হাভেলিতে এদিন কার্যত তাকে ছেঁকেই ধরেন সাংবাদিকরা। একে একে সব প্রশ্নের উত্তর বুদ্ধিদীপ্তভাবেই দেন কৌশানী। ছোট্ট একটা বিরতি নিয়ে শুনবো সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর কিভাবে সামলালেন কৌশানী। এবার শান্তিপুরে অভিজ্ঞ প্রশিক্ষকের সাহচর্যে অত্যাধুনিক মানের ইউনিসেক্স মাল্টিজিম বিট দ্য ফিটনেস ক্লাব। থাকছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক সময়। নিজেকে 100% ফিট রাখতে আজই আসুন বিট দ্য ফিটনেস ক্লাবে। আমাদের ঠিকানা নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। ফোন 7407232300 অথবা 9091472852। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। আমি এটা বলতে পারি যে ব্যক্তিগতভাবে কৃষ্ণনগর বেছে নেবার সিদ্ধান্ত আমার ছিল। এই জায়গাটার সাথে আমি হয়তো আপনারা সকলে জানবেন বা হয়তো অনেকে জানে না যে আমার প্রথম অভিনয় জগতে পা রাখা কিন্তু কৃষ্ণনগর থেকেই শুরু হয়। আমার প্রথম ছবি পারবো না আমি ছাড়তে তোকে এই হোটেল হাভেলি থেকেই কিন্তু আমি কৃষ্ণনগরের চারপাশে এলাকায় বেরিয়ে শুটিং করেছি। তো এই জায়গাটা আমার খুবই কাছের। এই জায়গা থেকে কৌশানী মুখোপাধ্যায় হয়েছে। তো সেই জায়গায় আবার প্রার্থী হিসেবে দাঁড়াতে পেরে এটা আমার অনেক বড় সৌভাগ্য, আর আমি দিদির কাছে অনেক কৃতজ্ঞ। মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন ভোট চেতে? আমার মামার বাড়িও এখানে, আমার অনেক আত্মীয় স্বজন ছড়িয়ে রয়েছে, কেউ রানাঘাটে, কেউ এখানে আছে। তো ছোটবেলাও আমার এখানে যাতায়াত চলেছে। এখানে অনেকে আছে যারা আমার সাথে দেখা করতে এসছে আমার পরিবারে। তো এই জায়গাটা খুবই কাছের, আমার হৃদয়ের সাথে যুক্ত। কতটা কঠিন মনে হচ্ছে আপনার লড়াইটা? আমার লড়াইটা কঠিন আজকের দিনে দাঁড়িয়ে সব লড়াই, তাই জন্যই সেটা লড়াই, কিন্তু জীবনে লড়তে হবে। লড়ার জন্য এসেছি। আর এখানে মাস্টারমশাই আছেন, এখানে আমার দলের প্রত্যেকটা কর্মী আছে, এখানে আমার অনেক অভিভাবকরা আছে যারা আমাকে শেখাবে। আর তারা এত বছর ধরে এখানে রয়েছেন, তারা আমাকে পুরোটা গাইড করবেন যে আমি কিভাবে কি এগোবো, কিভাবে কি করব। আর তাদের সাহায্যে আমি নিশ্চিত যে জয়িত আমরাই হব। আচ্ছা, একটা প্রশ্ন যেটা হচ্ছে যে গতকাল আপনার দলের জেলার সাধারণ সম্পাদক কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন পুরপ্রধান তিনি বলেছেন যে কৃষ্ণনগর শহরের মানুষ আপনাকে প্রার্থী হিসেবে পছন্দ করছে না,
এবং আপনার সঙ্গে কৃষ্ণনগরের কোনো যোগ নেই, ফলে শহরের মানুষ এবং কর্মীদের একটা অংশ যারা চাইছেন আপনি প্রার্থী হন। এইদিকে তাকিয়ে বলবেন। প্রথম দিন এটাকে আপনাকে ফেস করতে হচ্ছে, আপনি এটাকে ওভারকাম করবেন কিভাবে? এইদিকে তাকিয়ে, হ্যাঁ সামনে। আমার মনে হয় দেখুন, আমাকে যদি মেনে না নেওয়ার একটা জায়গা থেকে থাকে, সেটা একমাত্র যে আমি তারকা প্রার্থী বলে যে আমি বাইরের কেউ, কিন্তু এই বাইরের কেউ আপনারা বানাচ্ছেন আর তারকা তকমাও আপনারা দিয়েছেন। আমি কিন্তু দিনের শেষে আমার বাবা মাকে গিয়ে জবাবদাহি করি যে আমি যে প্রতিশ্রুতি রাখছি সেই প্রতিশ্রুতি যখন রাখতে পারবো তখনই সেই প্রতিশ্রুতি দেব। আর আমিও একটা সাধারণ মেয়ে, তাই আমি এটাই বলবো যে আমি এখানে দিদির বিশ্বাসে মর্যাদা রাখতে এসেছি। আমার কাছে দিদি সব, এখানে সবার কাছে দিদি সব। আর কে প্রার্থী আমার মনে হয় না খুব একটা যায় আসবে, কিন্তু মানুষ ভোটটা দেবে দিদির কাজ দেখে, দিদির উন্নয়ন দেখে, আর তৃণমূল দলের লোগোতে। আমাকে দেখে কাউকে আমি ভোট চাইছি না। দলের এদেরকে সামলাবেন কি করে তাহলে? যারা আজকে একটু এইদিকে তাকিয়ে বলবেন। আপনার বিরুদ্ধে বলছে, তাদেরকে আমি সামলাবেন কি করে? আমার মনে হয় আমি তাদের সাথে এখনো আমার পরিচিতি হয়নি যে তারা আমার বিরুদ্ধে বলছে, বাট আমাকে জানলে বা আমাকে চিনলে, তাদের সাথে মিশতে পারলে আমার মনে হয় সেটা অনেকটাই পরিবর্তন হবে এই চিন্তাধারার। আর মানসিকতা মানুষের ব্যক্তিগত ব্যাপার, আমি পুরোটা নিজের মতন করে নিতে পারবো, এটা আমার নিজের প্রতি বিশ্বাস। বিষয়টা হলো 55,000 ভোটে, 55,000 ভোটে এই কেন্দ্রে হেরেছে লোকসভা। রিকভারিটা কিভাবে করবেন? কেনই বা জিতবো বলে মনে করছেন? লোকসভা রাজ্যসভা ভোটের মধ্যে অনেক পার্থক্য আছে, একটু এইদিকে তাকিয়ে। অনেকটাই পার্থক্য আছে। আর আজকে যেই জায়গায় দাঁড়িয়ে যেই জায়গাগুলোতে খামতি হয়েছে এখান থেকে, সেই জায়গাগুলি পরিপূর্ণ করতে দিদি আমার এখানে পাঠিয়েছে। আর সেই জায়গাগুলোতে আমি নিজে পায়ে হেঁটে সব ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে পৌঁছাবো। আগের যিনি প্রার্থী ছিলেন লোকসভাকে মহামৈত্র, তার মানে তার খামতি ছিল না, আমি একদমই মহামৈত্রকে নিয়ে এখানে কিছু বলতে আসিনি। দিদি এখানে এত দিন ধরে এখানে পুরো এলাকা সামলাচ্ছেন, তিনি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও, তো ওনার থেকে বেশি জ্ঞানী আমি কখনোই নই। কিন্তু আমি এটাই বলবো যে লোকসভা ভোটের কথা আপনি বললেন যে এখানে এত ভোটে হেরেছে, 50,000-এর উপর ভোটে, তো সেই জায়গার যেই খামতিগুলো থেকেছে নিশ্চয়ই তাই জন্য বহিরাগতগুলো ঢোকার জায়গা পেয়েছে, সেই জায়গাটা আমি পরিপূর্ণ করতে এসেছি, সেটা আমার চেষ্টা আপনি থাকবে। রাজনীতিতে আসার সিদ্ধান্তটা মানে কেন নিলেন না? হঠাৎ রাজনীতি কেন? বেশ তো এই মুহূর্তে মধ্য গগনেই তো ছিলেন, পরপর ছবি বেরোচ্ছিল। এখনো আছি আমার ছবিগুলো এখন জাস্ট হল্টে রয়েছে। আমি আমার কাজ, আমার দায়িত্ব একটুখানি শেষ হলে আমি আবার ছবিতে ফিরবো। মানে রাজনীতিতে আসার সিদ্ধান্তটা হঠাৎই নিলেন নাকি না কারো রিকোয়েস্টে বা কারো অনুরোধে? হঠাৎ না, আমার মনে হয় আমার প্রথম যেই ফোনটা যায় সেটা আমার দলের তরফ থেকে, দিদির তরফ থেকে, যে তারা চাইছে, তারা আমাকে নির্বাচিত করতে চাইছে প্রার্থী হিসেবে। তো তখন আমি জায়গাটা নিয়ে কিছু শুনিনি, কিন্তু সিদ্ধান্তটা যেহেতু দিদির তরফ থেকে এসেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এসেছিল, তো সেটা নিয়ে আমি যখন আমার পরিবারের সাথে বসে আলোচনা করি, তাদের পুরো সমর্থন ছিল যে আমি এগিয়ে যাই, আর তাই জন্যই আজকে আমি এখানে। যদি জয় হয় আপনার, মানুষ কিভাবে আপনাকে কাছে পাবে? যদি আপনি ভোটে জেতেন, মানুষের হয়ে আপনি কিভাবে কাজ করবেন বা মানুষ আপনাকে কিভাবে পাবে? একজন সাধারণ প্রার্থী হলে ঠিক যেভাবে মানুষ তাকে পাবে, আমাকেও ঠিক সেইভাবেই পাবে। আমি এখানে কৃষ্ণনগরে এইভাবে জাস্ট গাড়ি করে হাত নাড়তে আসিনি, এখানে মানুষের ঘর অবধি পৌঁছাতে এসেছি, পায়ে হেঁটে চারিদিকে যাব, যা যা দরকার আমার তরফ থেকে আমি সবটা করব। আর যা আমি প্রতিশ্রুতি দেবো সেই কথা আমি রাখবো। আমার যেমনভাবে সময় হবে অভিনয় জগৎ আর এই দুটো জগৎ আলাদা, মানুষের মানসিকতার আমার মনে হয় পরিবর্তন হওয়ার সময় এসে গেছে। আমি দুটোকে ব্যালেন্স করে চলার চেষ্টা করব, আর যখন কাজ নেই তখন আমি কৃষ্ণনগরেই থাকবো। কোন ইস্যু নিয়ে ভোটে যাচ্ছেন এবার? প্রাক্তন পুরপ্রধান এবং কাউন্সিলররা আপনাকে কেউ আজকে অভ্যর্থনা জানাতে এলেন না, কাউকে দেখা যাচ্ছে না, আপনার কি মনে হচ্ছে? আমি যাবো তাদের কাছে, আপনি যাবেন? আমি যাব। তারা আমার গুরুজন, তারা আসতে পারেননি, তারা হয়তো অনেকে খবর পাননি, অনেকের হয়তো আমার সাথে দেখা হয়নি বা তাদের সাথে আমার কথা হয়নি, তাই উনি আসতে পারেননি। তার জন্য আমার কোনো ক্ষোভ নেই, কোনো বিক্ষোভ নেই। আমি নিজে যাব, আমি অনেক ছোট বয়সে তাদের সবার থেকে, আর আমার কাছে তারা সকলে সম্মানীয়, আমি নিজে পৌঁছাবো। মানে আপনি সবাইকে নিয়ে নামতে চাইছেন? একদম একদম একদম। আমার মনে হয় আমি তাদের সাথে এখনো আমার পরিচিতি হয়নি যে তারা আমার বিরুদ্ধে বলছে, বাট আমাকে জানলে বা আমাকে চিনলে, তাদের সাথে মিশতে পারলে আমার মনে হয় সেটা অনেকটাই পরিবর্তন হবে এই চিন্তাধারার। আর মানসিকতা মানুষের ব্যক্তিগত ব্যাপার,
আমি পুরোটা নিজের মতন করে নিতে পারবো, এটা আমার নিজের প্রতি বিশ্বাস। দিদি বিষয়টা হলো 55,000 ভোটে প্রায় 55,000 ভোটে এই কেন্দ্রে হেরেছে লোকসভা ভোটে। রিকভারিটা কিভাবে করবেন, কেনই বা জিতবো বলে মনে করছেন? লোকসভা রাজ্যসভা ভোটের মধ্যে অনেক পার্থক্য আছে, একটু এদিকে তাকিয়ে অনেকটাই পার্থক্য আছে। আর আজকে যেই জায়গায় দাঁড়িয়ে যেই জায়গাগুলোতে খামতি হয়েছে এখান থেকে, সেই জায়গাগুলি পরিপূর্ণ করতে দিদি আমায় এখানে পাঠিয়েছে। আর সেই জায়গাগুলোতে আমি নিজে পায়ে হেঁটে সব ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে পৌঁছাবো। আগের যিনি প্রার্থী ছিলেন লোকসভা ভোটে মহামৈত্র, তার মানে তার খামতি ছিল না, আমি একদমই মহামৈত্রকে নিয়ে এখানে কিছু বলতে আসিনি। দিদি এখানে এত দিন ধরে এখানে পুরো এলাকা সামলাচ্ছেন, তিনি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও, তো ওনার থেকে বেশি জ্ঞানী আমি কখনোই নই। কিন্তু আমি এটাই বলবো যে লোকসভা ভোটের কথা আপনি বললেন যে এখানে এত ভোটে হেরেছে 50,000-এর উপর ভোটে, তো সেই জায়গার যেই খামতিগুলো থেকেছে নিশ্চয়ই তাই জন্য বহিরাগতগুলো ঢোকার জায়গা পেয়েছে, সেই জায়গাটা আমি পরিপূর্ণ করতে এসেছি, সেটা আমার চেষ্টা আপনি থাকবে। রাজনীতিতে আসার সিদ্ধান্তটা মানে কেন নিলেন? হঠাৎ রাজনীতি কেন? বেশ তো এই মুহূর্তে মধ্য গগনেই তো ছিলেন, পরপর ছবি বেরোচ্ছিল। এখনো আছি। আমার ছবিগুলো এখন জাস্ট হল্টে রয়েছে। আমি আমার কাজ, আমার দায়িত্ব একটুখানি শেষ হলে আমি আবার ছবিতে ফিরবো। মানে রাজনীতিতে আসার সিদ্ধান্তটা হঠাৎই নিলেন নাকি না কারো রিকোয়েস্টে বা কারো অনুরোধে? হঠাৎ না, আমার মনে হয় আমার প্রথম যে ফোনটা যায় সেটা আমার দলের তরফ থেকে, দিদির তরফ থেকে, যে তারা চাইছে, তারা আমাকে নির্বাচিত করতে চাইছে প্রার্থী হিসেবে। তো তখন আমি জায়গাটা নিয়ে কিছু শুনিনি, কিন্তু সিদ্ধান্তটা যেহেতু দিদির তরফ থেকে এসেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এসেছিল, তো সেটা নিয়ে আমি যখন আমার পরিবারের সাথে বসে আলোচনা করি, তাদের পুরো সমর্থন ছিল যে আমি এগিয়ে যাই, আর তাই জন্যই আজকে আমি এখানে। যদি জয় হয় আপনার, মানুষ কিভাবে আপনাকে কাছে পাবে? যদি আপনি ভোটে জেতেন, মানুষের হয়ে আপনি কিভাবে কাজ করবেন বা মানুষ আপনাকে কিভাবে পাবে? একজন সাধারণ প্রার্থী হলে ঠিক যেভাবে মানুষ তাকে পাবে, আমাকেও ঠিক সেইভাবেই পাবে। আমি এখানে কৃষ্ণনগরে এইভাবে জাস্ট গাড়ি করে হাত নাড়তে আসিনি, এখানে মানুষের ঘর অবধি পৌঁছাতে এসেছি। পায়ে হেঁটে চারিদিকে যাব, যা যা দরকার আমার তরফ থেকে আমি সবটা করব। আর যা আমি প্রতিশ্রুতি দেবো সেই কথা আমি রাখবো। আমার যেমনভাবে সময় হবে অভিনয় জগৎ আর এই দুটো জগৎ আলাদা, মানুষের মানসিকতার আমার মনে হয় পরিবর্তন হওয়ার সময় এসে গেছে। আমি দুটোকে ব্যালেন্স করে চলার চেষ্টা করব, আর যখন কাজ নেই তখন আমি কৃষ্ণনগরেই থাকবো। কোন ইস্যু নিয়ে ভোটে এসেছি, পায়ে হেঁটে চারিদিকে যাব, যা যা দরকার আমার তরফ থেকে আমি সবটা করব। আর যা আমি প্রতিশ্রুতি দেবো সেই কথা আমি রাখবো। আমার যেমনভাবে সময় হবে অভিনয় জগৎ আর এই দুটো জগৎ আলাদা, মানুষের মানসিকতার আমার মনে হয় পরিবর্তন হওয়ার সময় এসে গেছে। আমি দুটোকে ব্যালেন্স করে চলার চেষ্টা করব, আর যখন কাজ নেই তখন আমি কৃষ্ণনগরেই থাকবো। কোন ইস্যু নিয়ে ভোটে যাচ্ছেন এবার? প্রাক্তন পুরপ্রধান এবং কাউন্সিলররা আপনাকে কেউ আজকে অভ্যর্থনা জানাতে এলেন না, কাউকে দেখা যাচ্ছে না, আপনার কি মনে হচ্ছে? আমি যাবো তাদের কাছে, আমি যাবো। তারা আমার গুরুজন, তারা আসতে পারেননি, তারা হয়তো অনেকে খবর পাননি, অনেকের হয়তো আমার সাথে দেখা হয়নি বা তাদের সাথে আমার কথা হয়নি, তাই উনি আসতে পারেননি। তার জন্য আমার কোনো ক্ষোভ নেই, কোনো বিক্ষোভ নেই। আমি নিজে যাব, আমি অনেক ছোট বয়সে তাদের সবার থেকে, আর আমার কাছে তারা সকলে সম্মানীয়, আমি নিজে পৌঁছাবো। আপনি সবাইকে নিয়ে নামতে চাইছেন? একদম একদম একদম। সিটি বাজার এখন দিচ্ছে প্রতিটি কেনাকাটাই আপ টু 30% ডিসকাউন্ট। শীতের পোশাক সহ সিটি বাজারে আপনারা পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স, শার্ট, টি শার্ট, মহিলাদের শাড়ি, চুড়িদার এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। রাজু শাড়ি সেন্টার, এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। সকালে একাধিক তাজা সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার অন্যতম আলোচ্য বিধানসভা কেন্দ্র চাপড়ায়। বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় পুলিশ বেশ কিছুদিন ধরেই লাগাতার তল্লাশি চালিয়ে মাঝে মধ্যেই বোমা উদ্ধার করছে। মঙ্গলবার আবার চম্পাঘোষপাড়ায় একটি বাঁশ বাগানের ভেতর উদ্ধার হয় 4টি তাজা সকেট বোমা।
বোমাগুলি পাতা চাপা দিয়ে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয় করে থানায় নিয়ে যায়। বিধানসভা ভোটের আগে এইভাবে বাগানের মধ্যে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় সেখানে। বাগানের মধ্যে প্রায়শই ছোটরা এবং পাতা কুড়োনোর লোকেরা যাতায়াত করে, ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারত বলে অনেকে মত প্রকাশ করেন। এদিকে চাপড়া কেন্দ্রে বর্তমান বিধায়ক রুকবানুর রহমানকে ফের প্রার্থী করায় সেখানকার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জেবের শেখের অনুগামীরা সেখানে সরাসরি বিরোধিতায় নেমেছেন। প্রচুর সংখ্যক সমর্থক রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখিয়েছেন। অপরদিকে আজ বাঁশবাগানে বোমা কারা কী কারণে রেখে গেল তা তদন্ত করে দেখছে চাপড়া থানার পুলিশ। বিজেপির পক্ষ থেকে অবশ্য এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীকন্দলের ফসল বলেই উল্লেখ করা হয়েছে। এটা তো তৃণমূলের গোষ্ঠীকন্দলের ফসল। 2018 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যে সন্ত্রাস চালিয়েছিল এবং পঞ্চায়েতে 13টি পঞ্চায়েত, এই বিধানসভার এই 13টি পঞ্চায়েতে তারা তাদের কায়েমি স্বার্থ চরিতার্থ করবার জন্য ক্রিমিনাল রাজ চালাচ্ছে। আজকে তাদের গোষ্ঠীকন্দলের ফসল হিসাবে আজকে দুই গ্রুপ দুজনকে মারবার জন্য এই বোম, গুলি, মেশিন এইসব মজুত করছে, আর তারই ফলশ্রুতি আজকে আপনারা দেখেছেন চাপড়া ঘোষ করাতে। তো এটা তৃণমূলের গোষ্ঠীকন্দল এবং আশা করব আগামী বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন এই ধরনের ক্রিমিনালদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেবে এবং নির্বাচনকে শান্তিপূর্ণ করবে। প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থোরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। বিয়ের 4 বছরের মধ্যেই শ্বশুর বাড়িতে বধূর ঝুলন্ত অবস্থায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শান্তিপুর পুলিশ আটক করল তার স্বামীকে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার নৃসিংহপুর এলাকায়। সূত্রের খবর, নৃসিংহপুর সর্দারপাড়ার বাসিন্দা অভিজিৎ সর্দারের বছর 4 আগে বিয়ে হয় নদিয়ারই বগুলা মানিকতলা এলাকার বাসিন্দা শম্পা সর্দারের সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকেই শম্পাকে তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য চাপ দেওয়া হতো। না আনতে পারলে তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলত বলেও অভিযোগ। ঘটনায় একাধিকবার শম্পা বাপের বাড়ি চলে আসে বলে দাবি। পরে অভিজিৎ মীমাংসা করে বাড়ি নিয়ে যেত। শম্পার বাপের বাড়ির অভিযোগ, গতকালও শম্পাকে টাকা আনার জন্য চাপ দেওয়া হয় এবং আনতে অস্বীকার করলে তাকে মারধর করা হয়। অভিযোগ, এদিন অভিজিৎই বগুলায় তার শ্বশুর বাড়িতে ফোন করে জানায় শম্পা আত্মহত্যা করেছে। খবর পেয়ে শম্পার বাড়ির লোকজন শান্তিপুরে চলে আসেন। তাদের অভিযোগ, শম্পাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিজিৎকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। শম্পার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সব সময় চাপ দিত, আর না আনলেই মারতো, না নিয়ে আসলেই মারতো। মূলত এই কারণেই। হ্যাঁ হ্যাঁ, তা এই যে এই মৃত্যুর ঘটনাটা, এটা কিভাবে দেখছেন? আমাদের তো মনে হচ্ছে টাঙিয়ে দেওয়াই হয়েছে, কারণ আমার বোনকেও মারধর করতো তো, বাপের বাড়ি গিয়ে কয়দিন থেকে আবার চলে আসতো, কোনোদিন এরকম কাজ করেনি, আর আজকে হঠাৎ এরকম কাজ করলে আমাদের সন্দেহ যে ওরা টাঙিয়েই দিয়েছে। কি চাইছেন এখন আপনারা? এখন চাইছি আমার বোন যেমন ফাঁসি নিয়ে যেমন কষ্ট পেয়ে মরেছে, ওরও যেন ফাঁসি হয়, ওরও যেন কষ্ট হয়। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। আপনার নাম? আমার নাম বনি দাস। আপনি কি দিদি? হ্যাঁ, আমি মেয়ের দিদি। ঘটনাটা ওর সঙ্গে যতদিন বিয়ে হয়েছে ততদিনই এরকম। কোথায় বিয়ে হয়েছে আপনার? ওর বিয়ে হয়েছিল কাল্লাতেই। আচ্ছা, কাল্লাতে বিয়ে হয়েছে। তো আমি কত বছর আগে বিয়ে হয়েছে? ওর বিয়ে হয়েছে 4 বছর হচ্ছে। 4 বছর বিয়ে হচ্ছে। 4 বছরের মধ্যে ওকে ঠিক করে না খাওয়া দিতে পারে, না কাপড় চোপড় দিতে পারে, না ও ঠিক করে ওখানে থাকে। ও মারধর যখনই খায় তখনই ও আমার মায়ের কাছে চলে আসে। আমি দিল্লির থেকে টাকা পাঠাই। আপনি কি দিল্লি থাকেন? আমি দিল্লিতে থাকি। তা এই বিবাহ সম্পর্ক কি আপনার দেখে শুনে হয়েছিল নাকি অন্য কোনো না, বিষয়? আমি দেখে শুনে দিইনি। আমার ভাসুর, ননদ, আমার স্বামী দেখে শুনে দিয়েছে। কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 4 বছর হচ্ছে। বাচ্চা টাচ্চা আছে কিছু? হ্যাঁ, ও 2টো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। কত বছর করে বয়স?
একটা 3 বছরের, একটা 7 মাসের মেয়ে। আপনাদের মূলত অভিযোগটা এখন কি? এখন কি, আমার তো মনে হচ্ছে ওকে মেরেই ফেলেছে। আপনি দিল্লি থেকে কবে এসেছেন? আমি আজকেই এসেছি। আপনার জামাই কি করে? জামাই কাজ করে, চালের মিলে কাজ করতো। লকডাউনের থেকে কাজটা ছাড়া পড়ে গেছে। আপনি খবরটা কি শুনতে পেরেছেন? শুনেছি এটাই যে ও গলায় দড়ি দিয়েছে, এটা শুনেই আমি। এই সংবাদটা আপনাকে দেওয়া হয়েছে? হ্যাঁ। তা আপনি কি অভিযোগ করছেন? আপনি অভিযোগ যে ও যে এরকম মারা গেছে, ও মারের বদলে আমি মার চাই, যে ওকেও এরকম ফাঁসি দেওয়ার দরকার। তা আপনি অভিযোগ করছেন যে জামাই ইচ্ছাকৃতভাবে তাকে মেরে ফেলেছে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এটাই। কিন্তু বারবার ওকে মারা ধরা, একবার না 100 বার করেছে। তা এখন কি হবে, যে ও কি নিজের থেকে দুটো বাচ্চা রেখে মরতে পারে না? আমার তো মনে হয় সংসারে কি মাঝে মধ্যে অশান্তি লেগে থাকতো? 100 বার হতো, 100 বার, একদিন না, রোজ। তা এই ঘটনা ঘটার আগে কি আপনি কোনো রকম কিছু বুঝতে পেরেছিলেন? কোনো ইঙ্গিত বুঝতে পেরেছিলেন? হ্যাঁ। কি বুঝতে পেরেছিলেন? কি বুঝতে পেরেছি, আমার মনে হতো যে আমার মেয়ে এই কোন দিন মারবে, কোন দিন মেরে ফেলবে আমার মেয়ে। কেন এ সংসার করতে পারবে না? আমার মেয়ে খুবই সংসারী, কিন্তু এ কোনোদিন মানুষের মতন মানুষ হয়নি আর হবেও না। আমি বলতাম যে তুমি যেতে হবে না, তুমি মানিকতলায় থাকো আমার মায়ের কাছে, আমি খরচাপাতি দেবো। আর তা না, দুটো বাচ্চা ওর কাছে ছেড়ে তুমি আমার কাছে চলে আসো। তা আপনি এখন কি দাবি করছেন? এখন দাবি করছি যে ফাঁসির বদলে ওকেও ফাঁসি আমি চাই। তা আপনার জামাই বর্তমান কোথায় আছে? জামাই তো এখানে আছে। কি পুলিশ তুলে নিয়ে এসছে? হ্যাঁ। লকআপে আছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম বাসন্তী। আপনার জামাইয়ের নাম? অভিজিৎ। প্রতিচ্ছবি সংবাদ। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। তাঁর রাজনৈতিক বক্তব্য আমরা প্রায়শই শুনে থাকি, কিন্তু নারী দিবস নিয়ে তার বক্তব্য অবশ্যই মনে রাখার মতো। তিনি রিক্তা কুণ্ডু, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি। দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আর এখন একেবারে জেলার সর্বোচ্চ পদে। রাজনীতির ক্ষেত্রে তাঁর এই ধারাবাহিকতার জন্যই শান্তিপুর পূর্ণিমা মিলনী এবছর নারী দিবস উপলক্ষে তাঁকে বিশেষ সম্মান জ্ঞাপন করল। একই সঙ্গে এদিন সম্মান জানানো হলো তাঁত শিল্পে জেলায় প্রথম রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক মহিলা তাঁত শিল্পী হবিবপুরের সরস্বতী সরকার, উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রী ফুলিয়ার সুস্মিতা বসাক, জীবনযুদ্ধে এগিয়ে চলা শান্তিপুরের পরিবহন কর্মী মীনা মল্লিক, প্রতিভাবান নাট্যশিল্পী রিয়া বিশ্বাস, দৃষ্টিহীন সঙ্গীত শিল্পী তথা এবারের বিধানসভা নির্বাচনে নদিয়া জেলার আইকন শিবানী ঘোষ ও প্রতিভাবান খেলোয়াড় হেনা দাসকে। ঘরোয়া আন্তরিক পরিবেশে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সর্বময় কর্তা রূপায়ণ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুর হাসপাতালের নবনিযুক্ত সুপার ডাক্তার তারক বর্মন। প্রথমে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের পর আমরা শুনব রিক্তা কুণ্ডু এবং সরস্বতী সরকারের বক্তব্য। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নারীদের, মাতৃজাতিকে আমরা সম্মান জানাচ্ছি। এটা বহু দরকার আছে। এই সম্মান জানানো, নারীদেরকে সম্মান না জানালে আমরা পুরুষরা এতদিন নারীদের উপর যত অত্যাচার হয়ে এসছে তার একটা স্বীকারোক্তি আর কি। বহুদিন ধরে নারীরা নির্যাতিত হয়ে আসছেন দিনের পর দিন। সেই আদিমকাল থেকে নারীরা গৃহবন্দী, কোনো কথা বলার সুযোগ নেই, শিক্ষার সুযোগ ছিল না, এবং সেটা থেকে নারীরা এখন অনেক এগিয়ে এসছেন, ওরা আসবেনও। আমরা চাইছি নারীরা এগিয়ে যাক। না জাগেলে ভারত ললনা, এ ভারত জাগে না জাগে না, স্বামীজি বলেছিলেন। আর আমরা জানি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার রচিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু সেই অর্ধেক অধিকার, নারীর সেই অধিকার সুরক্ষিত করবার জন্য যে আন্দোলন হয়েছিল,
যে লড়াই করেছিলেন সেটাই স্বীকৃতির আজকের এই নারী দিবস সারা বিশ্ব জুড়ে পালন করা হবে। আমরা সকলে জানি এমন একটা সময় ছিল এই নারী দিবসের আন্দোলন, যারা শ্রমিক ছিলেন, যে শ্রমজীবী যারা শ্রমিক, যে নারীরা তারা কলকারখানায় কাজ করতেন, তারা তাদের অধিকারকে সুরক্ষিত করবার জন্য তারা যে 24 ঘন্টা তাকে কর্ম করতে হতো, শ্রম দিতে হতো, সেই শ্রমিক তার সেই শ্রমের একটি নির্দিষ্ট ঘন্টা করা হোক তার দাবি জানিয়েছিলেন। তার শ্রমিকের যে মূল্য, সেই মূল্য দেওয়া হোক সেই দাবি জানিয়েছিলেন। তাদের কাজের যে পরিবেশ মেয়েদের, সেই পরিবেশকে রক্ষা করা হোক সেই দাবি করে আন্দোলন করেছিলেন, রাস্তায় নেমেছিলেন সেই মেয়েরা। তখনও কিন্তু মেয়েরা শির দ্বারা উঁচু করে বাঁচার লড়াইয়ে পিছিয়ে ছিল না। আজকে সেই 1857 খ্রিস্টাব্দের পর থেকে বহু লড়াই, বহু আন্দোলন হয়েছে। আমরা সকলে জানি জার্মানির একজন রাজনীতিবিদ ক্লারার নেতৃত্বে 1910 সালে 17টি দেশের প্রায় 100টি মহিলাকে নিয়ে তিনি সম্মেলনের ডাক দিয়েছিলেন এবং তিনি প্রস্তাব দিয়েছিলেন যে 8ই মেকে আন্তর্জাতিক নারী দিবসের স্বীকৃতি দেওয়া হোক। আমরা দেখেছি অনেকটা সময় পেরিয়ে গেছে। তার অনেক পরে 1975 বিভিন্ন রাষ্ট্রকে আমাদের রাষ্ট্রসংঘ আহ্বান জানিয়েছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই 8ই মেকে আমরা আন্তর্জাতিক নারী দিবসে পালন করব। সেই থেকে 8ই মে আন্তর্জাতিক নারী দিবসে পালিত হয়। এখনো সারা বিশ্বের অনেক দেশ আছে এই দিনটিকে ছুটির দিন হিসাবে পালন করা হয়। আজকের এই নারী দিবসে প্রাক্কালে দাঁড়িয়ে আমাদেরকে সম্মানিত করা মানে সমস্ত নারীকে সম্মানিত করা। এই একজন নারী সম্মানিত হলে সমস্ত নারীরা সম্মানিত হয়। তবে আমি মনে করি নারীরা অনেক এগিয়েছেন। আমরা গ্রাম বাংলার মানুষ, অনেক শহরের নয়, কলকাতারও নয়, গ্রামে থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের গ্রাম শান্তিপুর তন্তুজীবীদের বাস, যেটা আমাদের কর্মজীবনের যে কর্ম, যা দিয়ে আমরা সব কিছু করি, সেই কর্মজীবনকে বেছে নিয়ে যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেতে পারেন, এই বাংলার কাছে আমরা, এই মায়েদের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে তারা সংসার করেছেন, ছেলে মেয়ে মানুষ করেছেন, সংসারের অর্থনৈতিক অনটনের জন্য আজকে তন্তুজীবী একজন তাঁতি হয়ে তিনি তার যে প্রতিভা, তার যে শিল্পকলা, সেটাকে তিনি উপস্থাপন করতে পেরেছেন। আমরা শান্তিপুরবাসী, আমি মনে করি আমরা সকলেই মেয়েরা সেটাকে ধন্য এবং আমাদেরকে তিনি উজ্জীবিত করেছেন যে মানুষের যদি প্রতিভাকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে নিজের ইচ্ছেটাই সবচাইতে বড় কথা। তাই উনি নিজের ইচ্ছে দিয়ে, নিজের শ্রম দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে, নিজের শ্রদ্ধা দিয়ে আমরা যে কাজই করি না কেন সেখানে কৃতকার্য হওয়া যায়, এটা আমার বিশ্বাস। আমার বোনেরা আছেন, পড়াশোনা করেন, তারা নিশ্চয়ই যারা শ্রম দেন তারা কৃতকার্য হন। প্রত্যেকটি মেয়েকে আমরা সেইভাবে তৈরি করি এবং সেইভাবে আমরা এগিয়ে নিয়ে যাই। আসুন সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, এই আশা রেখে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে যারা বয়স্ক আছেন, যারা আমাদের কথা শুনছেন, হয়তো এখানে এসে পৌঁছতে পারেননি, তাদেরকেও আমি আন্তরিক শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা। উত্তরীয় মানপত্র, জোরে করতালি, সঙ্গে রাত্রির হাত দিয়ে আমাদের একটি ছোট্ট স্মারক। আমরা একজনের কথা বলতেই হয়, যেটা সরস্বতী দি হয়ে আমি বলছি, যে ওই মানুষটি আজকে এই জায়গায় পৌঁছেছেন যার হাত ধরে, তিনিও কিন্তু এক অতি পাগল ব্যক্তি। তিনি হলেন ধীরেন কুমার বসাক,
বীরেন কুমার বসাক। আমাদের এই সংগঠন সহ শান্তিপুরের বিভিন্ন সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তারই ছাত্রী আমাদের সরস্বতীদি। আমি সাধারণ ঘরের একটা মেয়ে, বীরেন কুমার বসাকের কাছ থেকে কাজ শিখে আমি আর আমার স্বামী মিলে কাজ করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। আর আপনারা আমাদের এখানে ডেকেছেন বলে তার জন্য আপনাদের ধন্যবাদ। আর কি বলবো, আমরা খুবই গরিবের ঘরের মেয়ে, বাবা যে স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে স্বামীও খুব গরিব। আমি খুব কষ্ট করে তাঁত বোনা শিখে ছেলে মেয়ে মানুষ করেছি, রাত জেগে খুবই কষ্ট করেছি। আমি একদমই পড়াশুনো জানি না। আমার ছেলে বিএ পাস করিয়ে সিআইএসএফের চাকরি করে, আর মেয়ে এমএ পাস করে বসে আছে, চাকরি হয়নি। এই একটা ছেলে একটা মেয়ে মানুষ করতে আমার খুবই কষ্ট হয়েছে। এদিকে রাত 10টা, এদিকে রাত 3টে, আমি খুবই কষ্ট করে কাজ করেছি। আমি পড়াশুনো কিছুই জানি না, শুধু তাপের পরেই সব আমাদের। প্রতীক ছবি আর আপনারা সংবাদ। এখানে ডেকে